আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্র এমন একটি অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই অধ্যায়টির নাম হচ্ছে নত্ব ও সত্যবিধান। এই অধ্যায়টি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীর জন্য উপকার হবে এবং এই অধ্যায়টি প্রতিটি ক্লাসেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসেই এই অধ্যায়টি রয়েছে। তো প্রথমে আমি আলোচনা করব নত্যবিধান সম্পর্কে। নত্যবিধান কি এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে আমি প্রথমে জানাতে চাই যে আমাদের বাংলা যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ব্যঞ্জন বর্ণে দুটি ন আছে, একটি হচ্ছে দন্ত ন আর একটি হচ্ছে মূর্ধন্য ন। তো কোন 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 জায়গায় এই মূর্ধন্যটা ব্যবহার হবে সেই নিয়মটা কি বলা হয় নত্যবিধান। তো আমরা জানি আমাদের এই বাংলা ভাষায় যে সমস্ত শব্দ বা শব্দ ভাণ্ডার ব্যবহার হয়, এই শব্দগুলো বিভিন্ন স্থান থেকে এসেছে। যেমন সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ এসে ব্যবহার হয়, তেমনি সংস্কৃত ছাড়াও বিদেশি যে অন্যান্য ভাষা আছে সেই ভাষা থেকেও অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের দেশীয় কিছু ভাষা আছে। তো এই মূর্ধন্যটি শুধুমাত্র আর কেবলমাত্র বাংলা ভাষার ওই শব্দগুলিতেই মূর্ধন্যটার বিভিন্ন নিয়ম ব্যবহার করা হবে, বিভিন্ন নিয়মে ব্যবহার করা হবে যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে। এটাকে বাংলা ব্যাকরণ অনুযায়ী বলা হয় তৎসম শব্দ। এই তৎসম শব্দের বানানে মূর্ধন্যের সঠিক নিয়মকেই নত্যবিধান বলে। তাহলে আমরা এক কথা কি বলতে পারি যে বাংলা ভাষায় তৎসম শব্দের মূর্ধন্য তৎসম শব্দের বানানে মূর্ধন্যের সঠিক নিয়মকেই নত্যবিধান বলে। তো এখন আমি এই তৎসম শব্দের কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাকাও, আমরা বাংলাতে যে ব্যঞ্জন বর্ণ আমরা পড়ি তার মধ্যে একটা ব্যঞ্জন বর্ণ আছে ট বর্গীয়। ট বর্গীয় মানে হচ্ছে কি, যেমন আমরা পড়েছি ট, ঠ, ড, ড, এরপরে মূর্ধন্য। এই যে পাঁচটি বর্ণ রয়েছে ট, এই পাঁচটি বর্ণকে বাংলা ব্যাকরণ অনুযায়ী বলা হয় ট বর্গীয় বর্ণ। তো প্রথমের নিয়মটা হচ্ছে তৎসম শব্দে যদি ট বর্গীয় কোনো অক্ষর আসে তাহলে সেই ট বর্গীয় অক্ষরের প্রথমে যে নটি ব্যবহার করা হয় সে নটি অবশ্যই মূর্ধন্য ব্যবহার করা হবে। এই হলো এক নাম্বার নিয়ম। কি বললাম শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, বাংলা তৎসম ওই সমস্ত শব্দে যে শব্দগুলিতে ট বর্গীয় অক্ষর থাকবে এবং সেই ট বর্গীয় অক্ষরের প্রথম অক্ষরটি যদি ন হয় সেই নটি অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব। যেমন মনে করো, কয়েকটি উদাহরণ দেই তোমাদের সামনে। ঘন্টা, ঘন্টা, এই ঘন্টা শব্দটা তৎসম শব্দ। এই ঘন্টা শব্দটির এই নটি অবশ্যই মূর্ধন্য ব্যবহার করতে হবে। তেমনি তোমাদেরকে আরেকটি উদাহরণ দেই, লণ্ঠন, ল মূর্ধন্য ঠ ন, এই যে লণ্ঠন, এই লণ্ঠন এই শব্দটাও তৎসম শব্দ। এই তৎসম যে এই শব্দটাও বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে এসে ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানেও এই ট বর্গীয় অক্ষরের ঠ এসেছে, এজন্য এই ঠ এর সাথে যে নটি ব্যবহার করা হলো এই নটি মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এভাবে আরো আসতে পারে কাণ্ড। তাহলে আমরা কি বুঝলাম যে তৎসম শব্দের ট বর্গীয় বাংলা ভাষায় তৎসম শব্দের ট বর্গীয় অক্ষরগুলোর পূর্বে যে নটি ব্যবহার করা হবে সেই নটি অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব।
প্রিয় বন্ধুরা, এরপরে আমি আরেকটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। বাংলা ভাষায় নয়ের পূর্বে, অর্থাৎ এমন তৎসম শব্দ যার পূর্বের অক্ষরটি যদি রি হয় অথবা হয় বিন্দু র হয় অথবা অন্তস্থ জ হয়, তাহলে এই অক্ষরগুলির তৎসম শব্দে এমন কিছু শব্দ আছে যে অক্ষরগুলির নয়ের পূর্বে যদি এই তিনটির যে কোনো একটি অক্ষর যদি থাকে, তাহলে এটা অন্তস্থ জ না, মূর্ধন্য স যদি হয়, তাহলে সেই অক্ষরগুলির পরে যে নটি ব্যবহার হবে সে নটি মূর্ধন্য হবে। যেমন তোমাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন তৃণ, এই তৃণ শব্দটা দেখো রি আসছে, রিকার আসছে, এই রিকার আসছে, এই রি এর ফলা হচ্ছে রিকার, এই রিকার আসছে, এই জন্য আমরা এই নটি অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। আর এই শব্দটা অবশ্যই তৎসম শব্দ বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অবিকৃতভাবে প্রকাশ পেয়েছে, এই জন্য এই শব্দটি হবে মূর্ধন্য। এই শব্দটির যে নটি হবে সেই নটি হবে মূর্ধন্য। প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন দেখো বর্ণ, দেখো এই যে রেপ, এই রেপটা মূলত এই রয়ের পরিবর্তে রেপটা ব্যবহার হয়েছে, এই জন্য এই রয়ের পরে যে নটি যুক্ত হয়েছে এই নটি অবশ্যই মূর্ধন্য হবে। আর এই বর্ণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষা অবিকৃতি হিসাবে ব্যবহৃত হয়েছে, যার জন্য এই বর্ণ শব্দটির নটি মূর্ধন্য হবে। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আমরা যদি বলি মরণ, করণ, এই শব্দগুলি মরণ, করণ, মরণ, এই মরণ শব্দটি তাও আমরা কি করব? মূর্ধন্য ব্যবহার করব, কারণ এর আগে কিন্তু র আসছে। তাহলে আমরা বুঝলাম, দ্বিতীয় নিয়মটি আমরা বুঝলাম। এরপরে আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা হচ্ছে রি র, তারপরে মূর্ধন্য স, এই 3টি অক্ষর এর পরে স্বরধ্বনি যদি মূর্ধন্য স অন্তস্থীয় ব হ অনুস্বর, খেয়াল করো, এরপরে যদি মূর্ধন্য স, হ, তারপরে হচ্ছে ব, এরপরে অনুস্বর, এই অনুস্বর এরপরে আরো বলছে এটা ছাড়াও এবং ক বর্গীয় অক্ষর, ক বর্গীয় অক্ষর থাকলে, ক বর্গীয় অক্ষর থাকলে তার পরবর্তী নটি মূর্ধন্য হবে, তার পরবর্তী ন মূর্ধন্য হবে, পরবর্তী ন কি হবে? মূর্ধন্য হবে, অর্থাৎ এই মূর্ধন্যটা হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। যেমন মনে করো কৃপণ, দেখো ক্রি প মূর্ধন্য, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই কৃপণ যে শব্দটা আমি লিখেছি, এই কৃপণ শব্দটার মধ্যে এই যে রি আছে, রি এর পরে এখানে আরেকটু কথা, ক বর্গীয় ও প বর্গীয় দুটো অক্ষর আসবে, ক ও প, প বর্গীয় থাকলে তার পরবর্তী মূর্ধন্য দন্তন্য হবে। যেমন কৃপণে দেখো রিকার পরে প বর্গীয়, এই প বর্গীয় অক্ষরের প আছে, প বর্গীয় কি? প ব ম। ক বর্গীয় কি? ক খ গ ঘ ঙ, এই 5টি অক্ষরকে ক বর্গীয়, আর প ব ম এই 5টি অক্ষরকে প বর্গীয় বলে। তো এই ক এবং প এর পরে
যদি এই রি র মূর্ধন্যের পরে যদি মূর্ধন্য স হ ব অনুস্বার এরপরে এই চারটি অক্ষর অথবা ক বর্গীয় বা প বর্গীয় অক্ষর যদি থাকে তাহলে পরের নটি অবশ্যই মূর্ধন্য ব্যবহার হবে। তাহলে এখানে দেখো এই রি আসছে, রি এর পরে প বর্গীয় প আছে, তারপরে মূর্ধন্য হয়েছে। ঠিক এরপরে যদি আবার হ আসে, হ আসতো, রি এর পরে হ, তারপরেও মূর্ধন্য হতো। যদি রি এর পরে যদি অনুস্বার আসতো তারপরেরটাও মূর্ধন্য হতো, রি এর পরে যদি মূর্ধন্য আসতো তাও পরবর্তীটা মূর্ধন্য হতো। তাহলে আমরা আরেকটি উদাহরণ দিই, যেমন মনে করো আরেকটি আছে যেমন হরিণ। হরিণ লিখতেও আমাদের মূর্ধন্য আমরা ব্যবহার করব। তারপরে দেখো অর্পণ, অর্পণ যদি অর্পণ বলি আমরা বাংলা ভাষায় কিন্তু অর্পণ শব্দটি ব্যবহার করি। এই অর্পণটির এই যে রে এই র এর পরে কিন্তু প আছে, তাহলে প থাকলে পরবর্তী নটা মূর্ধন্য হবে, এটা হবে মূর্ধন্য। তাহলে আমরা বুঝলাম, আমরা 3 নম্বর নিয়মটিও বুঝলাম নত্য বিধান। ঠিক আছে, এবার আমরা চলে যাই 4 নম্বর নিয়ম। এই 4 নম্বর নিয়ম হচ্ছে, এটা কোনো নিয়মের মধ্যে নেই, এটা হচ্ছে বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে এটা স্বভাবই মূর্ধন্য হবে। 4 নম্বর নিয়মটা হচ্ছে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে এটা কোনো নিয়ম অনুসরণ করে না, এটা স্বভাবতই তার স্বভাবই হচ্ছে মূর্ধন্য হয়। যেমন মনে করো চাণক্য, চাণক্য, বাণিজ্য, তারপরে হচ্ছে কি পুণ্য, পুণ্য, এটি সবই মূর্ধন্য। অর্থাৎ এমন কিছু শব্দ আছে বাংলা ভাষায় সেগুলো সাধারণত মূর্ধন্য ব্যবহার করা হয়। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে নত্য সত্যবিধানের আমি নত্যবিধান নিয়ে আলোচনা করলাম। এখন আমি চলে যাব সত্যবিধান নিয়ে আলোচনা করতে। সত্যবিধান নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। সত্যবিধান হলো মূর্ধন্য স ত, সত্যবিধান। এই সত্যবিধান নিয়ে আমি আলোচনা করব। তো সত্যবিধানের একই সেম সংজ্ঞা। মনে করো সত্যবিধান কাকে বলে? এই সত্যবিধানটাও বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় ব্যবহার করা হয়েছে, এই অবিকৃত অবস্থায় এই শব্দ বা শব্দগুলিতে যে স ব্যবহার করা হয়, যে মূর্ধন্য স এর যে ব্যবহার নিয়ম আছে, সেই নিয়মটাকেই বলা হয় সত্যবিধান। অর্থাৎ তাহলে আমি সংজ্ঞায় বলতে পারি যে বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত বানানে মূর্ধন্য স এর নিয়মকে সত্যবিধান বলে। যেমন এইভাবে লিখতে পারি তোমরা, যেমন বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম, এই নিয়মকে সত্যবিধান বলে। সত্যবিধান। দেখো বন্ধুরা, আমি পুরো সংজ্ঞাটা লিখে দিয়েছি, তোমরা ঠিক এই সংজ্ঞাটাকেই তোমরা শব্দে বানানে মূর্ধন্য স এর ব্যবহার নিয়মকে সত্যবিধান বলে। তোমরা ঠিক এই জায়গায় যদি নত্যবিধান দাও তাহলে মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। সত্যর জায়গায় শুধু ন বসাই দিবা, আর এই মূর্ধন্য স এর জায়গায় মূর্ধন্য, আর এই সত্যর জায়গায় বসাই দিবা নত্যবিধান। তাহলে এই সংজ্ঞাটা ওখানেও আমরা এইভাবেই অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা জানলাম যে সত্যবিধান কাকে বলে। এরপর আমরা চলে যাই যে মূর্ধন্য স কোন কোন ক্ষেত্রে কিভাবে এবং কোন নিয়মে ব্যবহার করা হবে, সেইভাবে আমি এখন আলোচনা
কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। দেখো, এটার অনেকগুলি নিয়ম আছে, তার মধ্যে আমি সহজ কিছু নিয়মগুলি আগে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। মনে করো বাংলা বানানে বাংলা তৎসম শব্দে যদি রি থাকে, রি অথবা মূর্ধন্য স যদি থাকে, তাহলে এই রি এবং মূর্ধন্য স এর পরে আমরা যেই রি এবং রিকারের পরে, রি এবং রিকার, রি এবং এটার যে কার আছে, রি এবং রিকার, এই যে রি এবং রিকার এর পরে যেই শটি আমরা ব্যবহার করব সেই শটি হচ্ছে মূর্ধন্য স ব্যবহার করব। যেমন মনে করো, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ঋষি, আমরা ঋষি বলি, ঋষি। দেখো, এই ঋষি রি আসছে, তার মানে এই শটা কিন্তু মূর্ধন্য স ব্যবহার হবে, দন্ত স বা তালব্য স ব্যবহার হবে না। এই মূর্ধন্য স আমরা বাংলা ভাষায় আমরা জানি আমাদের তিনটি স আছে, একটি হলো দন্ত স, আরেকটি হচ্ছে মূর্ধন্য স, আরেকটি হলো তালব্য স। এই তিনটির মধ্যে এখন আমরা এই শটি কোন কোন জায়গায় ব্যবহার হবে সেই শটি নিয়ে এখন আলোচনা করছি। তো দেখো, এই যে ঋষি শব্দটা রি এর পরে যে শটা, তার মানে এই শটা অবশ্যই কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে কথা কি, রি এবং রিকার এর পরে যে শটি ব্যবহার হবে সেই শটি আমরা মূর্ধন্য স হিসেবে ব্যবহার করব। যেমন মনে করো দৃষ্টি, এই যে দৃষ্টি, দেখো এই দৃষ্টিও আমাদের কি হলো, রিকার পরে মূর্ধন্য স আসলো। এরপরে আরো কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। যেমন মনে করো সৃষ্টি, সৃষ্টি, এই যে সৃষ্টি শব্দটারও দেখো এখানে মূর্ধন্য স ব্যবহার করবো, কখনো আমরা দন্ত স তালব্য স ব্যবহার করবো, কারণ এই রি এর পরে এই যে শটি ব্যবহার হবে সেই শটি হচ্ছে মূর্ধন্য স। তাহলে আমরা বুঝলাম মূর্ধন্য স এই জায়গায় ব্যবহার করা হবে। এরপরে আমরা চলে যাই র এর পরে। এতক্ষণ আমরা রি এবং রিকার, এখন বয় বিন্দু র, এই র এর পরে যে শটি ব্যবহার হবে সেই শটি হচ্ছে মূর্ধন্য স। এটা কিন্তু সব ক্ষেত্রে না, তৎসম শব্দে র এর পরে যে শব্দটি ব্যবহার করা হবে, তৎসম শব্দে যে মূর্ধন্য স ব্যবহার করা হবে সেটি হচ্ছে কি, মূর্ধন্য স আমরা ব্যবহার করব। যেমন মনে করো বর্ষা, এই বর্ষা শব্দটির এই যে রেপ আছে, এই রেপের পরে আমরা মূর্ধন্য স ব্যবহার করছি, বুঝা গেছে? তাহলে আমরা বুঝলাম যে র এর পরে যে শটি ব্যবহার করব সেই শটি মূর্ধন্য স ব্যবহার করব। তো অবশ্যই সেই শব্দটি তৎসম শব্দ হতে হবে, এছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার হবে না। যেমন মনে করো বর্ষণ, এই বর্ষণেও কিন্তু আমরা মূর্ধন্য স ব্যবহার করব এবং শেষে মূর্ধন্য স ব্যবহার করব, এই র এর পরে আসছে। তাহলে আমরা বুঝলাম যে র এর পরে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য স ব্যবহার করা হবে। এই একটি নিয়ম তোমাদের মাঝে উপস্থাপন করলাম। এরপরে আসো টবর্গীয়, টবর্গীয় অক্ষরের সাথে যে যুক্ত থাকবে, অর্থাৎ টবর্গীয় অক্ষরের পরে, টবর্গীয় অক্ষরের পূর্বে যে শটি আমরা ব্যবহার করব, টবর্গীয় মানে কি, ট ঠ ড ঢ মূর্ধন্য, সেই শটি আমরা মূর্ধন্য স ব্যবহার করব। যেমন টবর্গীয় নিয়ে আমরা কিন্তু নত্যবিধানে আলোচনা করছি। তাহলে দেখো, এখানে দেখো আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন নষ্ট, এই নষ্ট শব্দটি ট, তাহলে এই টবর্গীয় ট আসছে, এটার সাথে আমরা মূর্ধন্য স ব্যবহার করব। আর অবশ্যই নষ্ট শব্দটি তৎসম শব্দ। তাহলে আমরা বুঝলাম যে টবর্গীয় শব্দের পূর্বে যে স ব্যবহার হবে সে শটি অবশ্যই মূর্ধন্য স ব্যবহার হবে। আর টবর্গীয় অক্ষর কোনগুলি, টবর্গীয় হলো ট ঠ ড ঢ মূর্ধন্য, এই পাঁচটির যে কোনো একটি অক্ষর সাথে যদি মূর্ধন্য স আসে তাহলে অবশ্যই আমরা সেটি কি করবো, মূর্ধন্য স ব্যবহার করব। যেমন দেখো আরেকটা বলতে পারি, যেমন অষ্ট বা কাষ্ঠ, অষ্ট কাষ্ঠ, তারপরে তোমার আরো আছে স্পষ্ট, কষ্ট, এই যে এগুলি সবই কি করবো, আমরা মূর্ধন্য স ব্যবহার করব, কারণ টবর্গীয়ের সাথে ব্যবহার হয়েছে। যেমন কাষ্ঠ, কাষ্ঠ আমরা টবর্গীয় ব্যবহার করব। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এই সত্য বিধানের এখানে আমরা দুটি নিয়ম পড়লাম। এরপরে আরো অনেক নিয়ম আছে, এরপরে তিনটি নিয়ম পড়লাম। এরপরে আমরা আরো একটি নিয়ম নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সরেয় এবং সরেয়া।
আমরা যে স্বরবর্ণ পড়ছি, স্বরয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক রয়ের পরে প্রত্যয়ের স মূর্ধন্য হয়। যেমন মনে করো, একটি অক্ষর দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, ভবিষ্যৎ। যেমন ভবিষ্যৎ, ভবিষ্যৎ, দেখো এটা কিন্তু মূর্ধন্য স। কি বললো? নিয়মটা হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি। ভবিষ্যৎ যে আমি ভাঙ্গাই, ভ যোগ না, ব যোগ অ, ব যোগ অ যোগ ই যোগ ব, এরপরে দেখো না সরি, এরপরে হলো ভ যোগ ই, এরপরে যে স্বটা সেটা হলো মূর্ধন্য স। খেয়াল করো, এখানে যখন ভবিষ্যতের এই আমি ভবি শব্দটা ভাঙ্গাইলাম, তখন বর পরে কিন্তু একটা স্বরেও আসছে, তারপরে হলো আসছে একটা ভ, ভয়ের সাথে এই যে রস্যিকারের ই, অর্থাৎ স্বরেও এবং ভিন্ন অন্য স্বরধ্বনি, ভিন্ন মানে ভিন্ন মানে মাঝখানে একটা পার্থক্য ব আসছে, এই ভয়ের পরে আরেকটা স্বরধ্বনি রস্যই আসছে। তো হাসার কারণেই আমাদের এই স্বটা মূর্ধন্য স ব্যবহার হয়েছে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি, যে তৎসম শব্দে এমন কিছু শব্দ আছে যেগুলো বিশ্লেষণ করলে স্বরেয় এবং স্বরেয়া, স্বরেয় এবং স্বরেয়া ধ্বনির ভিন্ন 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 অন্য স্বরধ্বনি যদি আসে, তাহলে সেই ভিন্ন অন্য স্বরধ্বনির পরে অবশ্যই মূর্ধন্য স ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যেমন আমরা ভবিষ্যৎ শব্দটি বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো। এরপরে কতগুলো শব্দ আছে, এটার স্বভাবই হচ্ছে তোমার মূর্ধন্য স ব্যবহার হয়। এইগুলো, এটার কোনো নিয়ম নেই। যেমন মনে করো কতগুলো স্বভাব আছে, যেমন মনে করো মানুষ, মানুষ, তারপরে হচ্ছে কি বলে পাষাণ, এগুলির কোনো নিয়ম নেই, এগুলো স্বভাবেই হলো মূর্ধন্য স ব্যবহার করা, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। ঔষধ, এই শব্দগুলিতে মূর্ধন্য স সাধারণত ব্যবহার করা হয়। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই মূর্ধন্য স এবং মূর্ধন্য এর ব্যবহারের কিছু নিয়ম দেখালাম। আশা করি তোমরা যদি এই নিয়মগুলি পালন করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আরেকটি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এমন কিছু শব্দ আছে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন মনে করো অভিষেক, অভিষেক, এই অভিষেকের এখানে যে উপসর্গ হলো অভি, এই অভির উপসর্গ। তো অভি উপসর্গের দেখো, এই অভিরে বিশ্লেষণ করলে স্বরেয়, হ্যাঁ, তারপরে ভ, তারপরে ই, হ্যাঁ, তারপরে মূর্ধন্য স, তারপরে এ। এই যে দেখো অভিষেক শব্দটা, এই অভিষেক শব্দটা হলো ইকারান্ত এবং উকারান্তের পরে কতগুলো উপসর্গ আছে, যেগুলির পরে যেমন ইকারান্ত উকারান্ত, ইকারান্ত যে অভি, ইকারান্ত উপসর্গ, ইকারান্ত উপসর্গ, তারপর উকারান্ত, এই যে ইকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স ব্যবহার হচ্ছে। এরপরে আছে ধরে নাও, এটা ছাড়াও আরো আছে, ধরে নাও অভিষেক অনুসঙ্গ, এই যে অনু উপসর্গ, ইকারান্ত, এখানে উকারান্ত হয়েছে অনুসঙ্গ, এই যে অনুসঙ্গ কথাটা, এই অনুসঙ্গের যে মূর্ধন্য সটা ব্যবহার হয়েছে, কারণ কি এই অনু এটা উপসর্গ আর এটার উকারান্ত কিন্তু উপসর্গ হয়েছে, অনু উপসর্গটার সাথে উকারান্ত এই রস্য উকার ব্যবহার হয়েছে, এই জন্য এই মূর্ধন্য স ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, কিছু উপসর্গ আছে যেগুলি ইকারান্ত এবং উকারান্ত সম্পর্কিত কিছু উপসর্গ আছে যেগুলির পরে মূর্ধন্য স ব্যবহার হয়। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা এই নত্যবিধান সত্যবিধান নিয়ে আমি যে আলোচনা করলাম, এই আলোচনাটি যদি তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো এবং একই সাথে যদি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে যদি মিলিয়ে নাও,
বিশেষ করে পাঠ্যবইয়ের নত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়মটি আছে সেই নিয়মগুলির সাথে যদি তোমরা মিলিয়ে নাও তাহলে, এবং সাথে সাথে যদি তোমরা বোঝো, অবশ্যই তোমাদের বাংলা ভাষা লেখায় শুদ্ধভাবে লিখতে গিয়ে এই আমার আলোচনাটি সহায়ক হবে। এবং একই সাথে তোমাদের বিভিন্ন নিয়ম কানুন, অর্থাৎ শুদ্ধ বানান করার ক্ষেত্রে বা শুদ্ধ বানানের উত্তর দিতে গিয়ে তোমাদের এই নত্যবিধান, এই সত্যবিধানের নিয়মটি অবশ্যই উপকার হবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করবে এবং আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।